যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রেস্তোরাঁর আরও একজন কর্মী। নিহত বাংলাদেশির নাম ইউসুফ রাজু। তিনি নোয়াখালীর সোনাইমুড়ির বাসিন্দা। স্থানীয় সময় রবিবার রাত 12টার পর ব্রুকলিনের ব্রাউনসাভিল এলাকার রকওয়ে এভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁয় এই হামলা হয়। পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রাজুকে নিহত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। বন্দুকধারী রেস্তোরাঁর ভেতর থেকে গুলি চালিয়েছেন নাকি বাইরে থেকে হামলা করেছেন তা এখনো স্পষ্ট নয়। হামলার কারণও জানা যায়নি। হামলাকারীকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার রাতেও ব্রুকলিনের স্ট্যানলি অ্যাভিনিউয়ের কাছে ক্রিসেন্ট স্ট্রিটে বন্দুক হামলায় গুরদীপ সিং নামের এক ভারতীয় নিহত হন। ওই বন্দুকধারীকেও এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ায় নতুন করে উত্তেজনা দুদেশের সম্পর্কে। কানাডার পণ্যে 50% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা একই হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফলে উত্তর আমেরিকায় আরও গভীর হচ্ছে বাণিজ্য যুদ্ধের শঙ্কা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। চুক্তির সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে দুপক্ষের মতবিরোধে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র কানাডার বাণিজ্য আলোচনা। এরপরই কানাডার বিভিন্ন পণ্যে নতুন করে 50% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, কানাডা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য না হয়েও মার্কিন অঙ্গরাজ্যের মতো সুবিধা নিতে চায়। পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশটির কৃষকদের উপর কানাডা ব্যাপক শুল্ক আরোপ করেছে বলেও দাবি করেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভুল হিসেব বলেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার ভাষ্য, কানাডার স্বার্থ রক্ষায় আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করবে অটোয়া। কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যত দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছে। কানাডার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধপণ্য, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্যে পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি চলছে। নতুন মার্কিন শুল্কের আওতায় পড়বে প্রায় $20 বিলিয়ন কানাডীয় পণ্য। এর মধ্যে রয়েছে ওয়াইন, দুগ্ধপণ্য, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জাম। তবে আগে থেকেই কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠের পণ্যে আলাদা শুল্ক রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বছরে প্রায় $1.6 ট্রিলিয়ন বাণিজ্যের ভিত্তি হিসেবে কাজ করছে ইউএসএমসিএ চুক্তি। নতুন করে বাণিজ্য উত্তেজনা সেই সম্পর্ককেও অনিশ্চয়তার মুখে ফেলেছে। আরাফাত ইসলাম, ৭১। ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন লেগে 3 নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তারা আরও জানায়, হাসপাতালের 3য় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নবজাতক পরিচর্যা ইউনিটে। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। অগ্নিকাণ্ডের সময় সেখানে ভর্তি ছিল 39 নবজাতক। হাসপাতালে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে অন্য নবজাতকদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ থাইল্যান্ডের সীমান্তবর্তী 3 প্রদেশে শনিবার রাতে একযোগে 50টিরও বেশি স্থানে অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে সরকারি বেসরকারি স্থাপনা লক্ষ্য করে এসব অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। নাথারিয়াত, ইয়ালা এবং পাত্তানি প্রদেশে এসব হামলা চালানো হয়। শুধু নারাথিওয়াতেই অন্তত 11টি হামলার ঘটনা ঘটেছে। একটি গাড়িতে বিস্ফোরণে আহত হয়েছেন 2 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত 10টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত নারাথিওয়াত জুড়ে কারফিউ জারি করে প্রশাসন। একই সাথে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে থাইল্যান্ডের 4th আর্মি রিজিওনাল কমান্ড। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারতে টানা বৃষ্টিতে ওড়িশা ও উত্তর প্রদেশের অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। তাইওয়ান ও চীনের গুয়াংশিতেও ভারী বৃষ্টিতে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন নারাতে একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 55,000 পরিবার। অন্যদিকে উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়ায় দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে। আর যুক্তরাষ্ট্রের নেভাদায় ভয়াবহ দাবানলে প্রায় 90,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হোসেন।
ভারতের ওড়িশায় টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রপাড়া জেলা। পানিবন্দী মানুষের কাছে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। অন্যদিকে উত্তরপ্রদেশে বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ফসল ও গবাদি পশুর খাদ্য। বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানের দক্ষিণাঞ্চলের তাইনান ও কাওশিয়ং শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও দোকানপাট। কাওশিয়ংয়ে ভারী বৃষ্টির পর দেখা দিয়েছে বড় একটি সিঙ্কহোল। চীনের গুয়াংশি অঞ্চলে টাইফুন নারার প্রভাবে দেখা দিয়েছে বন্যা। এরই মধ্যে ৫৪,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভিয়েতনামের উত্তরাঞ্চলেও টাইফুন নারার প্রভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়ায় ৪,০০০-এর বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সড়ক, বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৫৫,০০০ পরিবার। জাপানের চিত্র আবার একটু ভিন্ন। সেখানে তীব্র গরমে মানুষ যেমন কষ্ট পাচ্ছে, তেমনি পোষা প্রাণীরাও পড়েছে বিপদে। তাই একটি প্রতিষ্ঠান কুকুর ও বিড়ালের জন্য ব্যাটারি চালিত ফ্যানযুক্ত বিশেষ কুলিং জ্যাকেট তৈরি করেছে। ইউরোপে থামছে না দাবানলের তীব্রতা। উত্তর মেসিডোনিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় তার নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। প্রতিবেশী সার্বিয়ার ডেলিব্লাটো স্যান্ডোসেও কয়েক সপ্তাহ ধরে চলছে দাবানল। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হেলিকপ্টার, দমকল কর্মী ও বিশেষ যানবাহন পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে হকফায়ার দাবানল। এ পরিস্থিতিতে প্রায় ৯০,০০০ মানুষকে এলাকা ছাড়তে বা প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর মধ্যে ৪২,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। জাপানে বাড়তে থাকা তাপপ্রবাহ কৃষি ও প্রাণী সম্পদ খাতে তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। দেশটিতে তীব্র গরমে কৃষক ও খামারিদের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। দিনের অসহনীয় তাপ এড়াতে রাতে ফুল সংগ্রহ করছেন কৃষকরা। অনেক সময় ভোরে উঠে কাজ করতে হচ্ছে তীব্র গরম থেকে রেহাই পেতে। মুরগির খামারেও তাপমাত্রা নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। জাপানের তোচিকি অঞ্চলে সূর্য ডোবার পরই ব্যস্ত হয়ে ওঠে একটি ফুলের খামার। কারণ তীব্র গরমে দিনের বেলায় কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাই সূর্যের চোখ রাঙানো এড়াতে রাতেই ফুল সংগ্রহ করছেন কৃষকরা। তাপমাত্রা প্রতি বছর বাড়ছে। কর্মীদের শারীরিক নিরাপত্তা, এমনকি জীবন নিয়েও আমরা উদ্বিগ্ন। তাই রাতে ফসল সংগ্রহ ও অন্যান্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ইজিমার খামারে শুধু রাতেই নয়, ভোরের ঠান্ডা সময়েও চলছে কাজ। ৬৮ বছর বয়সী মিয়াকো আসাদা জানান, দিনের তুলনায় সকালে কাজ করা অনেক স্বস্তিদায়ক। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে কাজে নেমে পড়ছেন। সকালে তুলনামূলক ঠান্ডা থাকে, ঘুম থেকে ওঠা কষ্টকর। কিন্তু গরমের কথা ভাবলে ঘুম এমনিতেই ভেঙে যায়। যতদিন এমন তপ্ত রোদ থাকবে, ততদিন সকালেই কাজ করা ভালো। তীব্র গরমের প্রভাব পড়েছে মুরগির খামারেও। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় মুরগির হাঁসফাঁসের উপক্রম। মুরগিদের খাবারের আগ্রহ কমে গেছে। তাই গভীর রাতে মুরগিগুলোকে জাগিয়ে খাবার খাওয়াচ্ছেন খামারি তেতসুয়া উসুবা। খামারে ব্যবহার করছেন অতিরিক্ত ফ্যান, ছাদ ঠান্ডা রাখতে নিয়েছেন বিশেষ ব্যবস্থা। পানিতে মেশাচ্ছেন সাইট্রিক অ্যাসিডও। এতে পানির পিএইচ মান কমে, ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়, হজম শক্তি ভালো হয়, সাথে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতি বছর মুরগি পালন কঠিন হয়ে যাচ্ছে। গরমের সময় প্রতিদিন প্রায় ঘন্টায় ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন নজরে রাখতে হয়। পানির সরবরাহে সমস্যা হলে মুরগি মারা যেতে পারে। জাপানে বাড়তে থাকা তাপপ্রবাহ শুধু মানুষের জীবনেই নয়, কৃষি ও প্রাণী সম্পদ খাতেও তৈরি করেছে নতুন বাস্তবতা। টিকে থাকতে বদলে যাচ্ছে কাজের সময়, বাড়ছে প্রযুক্তির ওপর নির্ভরতা। আরাফাত ইসলাম, ৭১।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার ইউক্রেনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করতে এই সফর। কিয়েভ সফরে কোয়ালিশন অব দ্য উইলিং এর প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন বার্নহ্যাম। ইউক্রেনকে সমর্থন দেয়া দেশগুলোর এই জোটটি কিয়ার স্টারমারের সময় যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে গড়ে ওঠে। গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 4 বছরের এক শিশুসহ অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ জাওয়াইদা এবং নুসাইরাত শরণার্থী শিবিরে পৃথক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলের সীমানায় গাজা থেকে যদি কোনো কাগজের ঘুড়িও উড়ে যায় তবে সেটিকে যুদ্ধের উস্কানি হিসেবে ধরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় হামাস বলছে, ইসরায়েলের এমন বক্তব্য শিশুদের হুমকির মুখে ফেলেছে, যা যুদ্ধবিরতি আরও দুর্বল করছে। আঞ্চলিক উত্তেজনা কমাতে জর্ডানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠক করেছে সিরিয়া এবং ইসরায়েল। একই সময় পশ্চিম তীরে E1 এলাকায় নতুন বসতি নির্মাণের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি ও ফরেন পলিসি কমিশন জানিয়েছে, হরমুজ প্রণালী পাড়ি দিতে যে কোনো দেশকে তেহরানের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং তেহরানকে এই সেবার জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর মুখপাত্র সর্দার মহিবি বলেছেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে ওয়াশিংটন, তবে এর জবাবে সামরিক উপায়ই দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে ইরানের অর্থনীতিকে বিকল করে দিতে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের অর্থনীতির সব লাইফলাইন বন্ধ করে দেওয়ার লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র। গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার ভাগাড় ধসে অন্তত 30 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 22 জন, যাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। ভারী বৃষ্টির পর গভীর রাতে একটি বড় ময়লার স্তূপ পাশের বসত বাড়ির উপর ধসে পড়ে। সে সময় বাসিন্দারা ঘুমিয়ে থাকায় হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বহু মানুষ। এরই মধ্যে সেনাবাহিনী সহ উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে 2017 সালেও একই জায়গায় ধসে 10 জনের মৃত্যু হয়েছিল। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।